হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। এখন আমি বসে আছি নৈনিতালে লেকে বোটিং করছি, একটা অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করছি। জীবনে প্রথম নৈনিতাল এলাম আমি এবং আমার বন্ধু শুভদীপ। 4 থেকে 5 দিন থাকবো এই নৈনিতাল এবং কুমায়ুন সার্কিটে। সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো এবং আমাদের যা থাকবার অভিজ্ঞতা হচ্ছে তা তুলে ধরবো আমার ব্লগের মাধ্যমে। যদি আজকের ব্লগটা, যেখানে আমি আমার কলকাতা থেকে নৈনিতাল অব্দি আসার অভিজ্ঞতা, এখানের হোটেলের অভিজ্ঞতা এবং আমাদের আশপাশে সাইট সিইংয়ের অভিজ্ঞতা যেগুলো দেখাবো, সেগুলো দেখে এনজয় করেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ করে দেওয়ার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন, অন দ্যাট নোট, ওয়েলকাম টু নৈনিতাল অ্যান্ড লেটস স্টার্ট টুডেজ ব্লগ। এভরিবডি, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল। আজকে 1 মার্চেরই রাত্রির বেলা, এখন ঘড়িতে বাজে এই 10টা 5 মতো, আর আমি একাকি চলেছি মথুরা জাংশনের দিকে। ভাবছেন হঠাৎ কি হলো, কলকাতার ছেলে হঠাৎ মথুরা জাংশনে কেন? সেটা জানার জন্য কিন্তু এই সিরিজের প্রথম ব্লগটা দেখতে হবে। আমরা কলকাতা থেকে মথুরা এসেছিলাম। আমি তো অর্ধেক বেলায় আছি, আমার মা বাবা এখানে থাকবেন, তীর্থ করতে এসছেন মা বাবাকে প্রাইমারিলি পৌঁছানোর জন্য আমি এসেছিলাম। আমার এবার অনওয়ার্ড জার্নি হচ্ছে নৈনিতালের দিকে। এর এই ব্লগে আমার লালকুয়া পৌঁছানোর অভিজ্ঞতা আমি শেয়ার করব। কলকাতা থেকে আমার বন্ধু শুভদীপ কিন্তু আজকে সকালে হাওড়া লালকুয়া এক্সপ্রেসে অলরেডি উঠে পড়েছে। ও আমার কালকে মোটামুটি 1 ঘন্টা পরে লালকুয়া পৌঁছবে এবং আমরা দুজন মিলে আগামী 4-5 দিন আবার নৈনিতাল ঘুরবো। আবার ফিরতি পথে আমি আমার মা বাবাকে নিয়ে কলকাতা ব্যাক করবো, এই প্ল্যান নিয়ে যাচ্ছি। কতটা কি সাকসেসফুল হবে জানি না। আমি যখন কলকাতা ছেড়েছিলাম, কলকাতায় কিন্তু ঠান্ডা একদমই নেই, তবে এখানে কিন্তু জ্যাকেট টুপি পরলে ভালো। এখনও রাত্রির দিকে 12-13 ডিগ্রি অবধি টেম্পারেচার নামছে মথুরাতে। নৈনিতালে তো দেখছিলাম ফোরকাস্ট আছে বৃষ্টির কাল পরশু, এবং তারপরে টেম্পারেচার দেখাচ্ছে 3-4 ডিগ্রি অবধি নেমে যেতে পারে। রাত্রিরের মথুরা জাংশন স্টেশন, কুলির ব্যবস্থা আছে। এসেই অনেকে ছেঁকে ধরছেন যে মাল নিয়ে যেতে হবে কিনা। আমারই একটা সুটকেস, আমি একাই টেনে দিতে পারবো। এখনও বোর্ডে আমাদের গাড়ি কিছু দেয়নি। আবার শুনলাম এখান থেকে 5 নম্বর প্ল্যাটফর্মেই ছাড়ে। তবে ট্রেন অ্যানাউন্স করলো 10 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। অনেকটা হাঁটতে হবে, আমি আছি একে। আপনারা যারা নৈনিতালের দিকে যাবেন ভাবছেন, লালকুয়া যেরকম অপশান, হালদোয়ানি অপশান, কাঠগোদাম অপশান, অনেকগুলো স্টেশন থেকেই কিন্তু নৈনিতাল যাওয়া যায়। তবে এখানের মনে হয় সব থেকে কাছে আর কি, ওই নৈনিতাল হিল স্টেশনের সব থেকে কাছের রেলের স্টেশন হচ্ছে কাঠগোদামের কলকাতা থেকে বাগ এক্সপ্রেস একমাত্র ট্রেন যেটা কাঠগোদামকে কানেক্ট করে। আর হাওড়া লালকুয়া যেটা শুক্রবার করে ছাড়ে, ওই সপ্তাহে একবারই। কলকাতা থেকেও যেরকম কাঠগোদামের ট্রেন কম, মথুরা থেকেও কিন্তু আমি কোনো কাঠগোদামের ট্রেন পেলাম না। ওই জন্য বাধ্য হয়ে লালকুয়ার বুক করেছি। আর তার থেকেও বড় ব্যাপার, শুভদীপও যেহেতু লালকুয়ায় আসছে, আমার সেক্ষেত্রে সুবিধা হবে আর কি। দিল্লি হয়ে নৈনিতাল ভ্রমণ করছেন, আপনাদের বেস্ট অপশান হচ্ছে সকালের 6টা 20-তে যে কাঠগোদাম শতাব্দী ছাড়ে দিল্লি থেকে, সেটা ধরা। 6টা 20-তে ছেড়ে 11টা 35 নাগাদ কাঠগোদাম শতাব্দী কিন্তু একদম কাঠগোদাম পৌঁছে যায়, এবং কাঠগোদাম থেকে নৈনিতাল যেতে হার্ডলি 1 ঘন্টা লাগে। ওটার ওই 900 থেকে 950 টাকা মতো চেয়ার কারে ভাড়া পড়ে। আপনারা রাজধানী বা দুরন্ততে দিল্লি এসে, দিল্লি থেকে ওই ভালো ট্রেন বলতে কিন্তু ওটাই ডিরেক্ট একদম কানেক্ট করে কাঠগোদামে। প্ল্যাটফর্মে পৌঁছতে পারলাম না, তার আগে ট্রেন এসে গেছে। বিফোর টাইমে চলা ভালো পাচ্ছে। কেউ এখানে ছাড়ার কথা 10টা 45, 10টা 20 মধ্যেই ঢুকে গেছে। আবার মজা হচ্ছে, এখান থেকে ঠিক 1-1.5 কিলোমিটার আগে গিয়ে আবার আধ ঘন্টা দাঁড়াবে। আমি পারলে মথুরা ক্যান্টনমেন্ট থেকে উঠতে পারতাম, ব্যাপার একই, আমার হোটেল থেকে দুটোই কাছে। তবে যেহেতু জাংশন থেকে বোর্ডিং পয়েন্ট ছিল, তাই এখানেই উঠলাম। এখানে ওই 2AC কামরা বোধহয় একটাই, ওটাতেই আমার টিকিট। আমার মথুরা জাংশন থেকে একদম লালকুয়া অবধি টিকিট ভাড়া পড়েছে 710 টাকা। ফাইনালি আমার কোচ। হেঁটে হেঁটে আর পায়ে কিছু নেই, বাপ রে বাপ, কোথায় ছিলাম কোথায় এলাম।
হ্যালো এভরিবডি, গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন সকাল 5:40। আর এই যেরকম বললাম, এই ট্রেন হচ্ছে ফার্স্ট বয়, সব কিছু আগে করে ফেলে। আমাদের মাথুরা জাংশনেও আধ ঘন্টা আগে পৌঁছে গেছিলো, প্রায় লালকুয়াতেও মিনিট 10-15 আগেই পৌঁছে গেছে। এখনো এখানে কিন্তু দিনের আলোটুকুও ফোটেনি, কিন্তু আমরা পৌঁছে গেছি। আমার বন্ধু শুভদীপের গাড়ি জানি না কি চলছে, তবে ওর আসতে মিনিমাম আরও ঘন্টা দেড়েক তো বটেই। আমাকে সেটুকু সময় কাটাতে হবে। এখন যে এখানে খুব ঠান্ডা আছে বা কিছু সেরকম একটা না, একটা জ্যাকেট পরলেই এনাফ। এখন ভোরবেলা, ধরুন এখান থেকে নৈনিতাল সড়ক পথে 1.5 ঘন্টা তো বটেই। আর এই লালকুয়া কিন্তু এই রুটের একটা খুব ইম্পর্টেন্ট স্টেশন। এখান থেকে দেরাদুনের দিকের গাড়ি বলুন, আমরা যেরকম এলাম সেখানের গাড়ি আছে, হরিদ্বারের দিকের গাড়ি আছে, সরাসরি কলকাতার গাড়ি আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, যারা এইদিকে আসছেন। এই হালদোয়ানি, লালকুয়া, তারপর আমাদের কাঠগোদাম, এই প্রত্যেকটা স্টেশন থেকেই কিন্তু মানুষ নৈনিতালের দিকে এগোয় ধীরে। বাজে 7:25, আর আজকে হাওড়া লালকুয়া এক্সপ্রেস প্রায় 20 মিনিট লেট করেছে। শুভদীপ এই সবে এসে পৌঁছলো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে রিসেন্টলি। প্রচুর মানুষ কিন্তু আসছেন এখন এই হাওড়া লালকুয়া এক্সপ্রেস ধরে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাও বাড়ছে। নৈনিতাল আমরা পৌঁছে যাব 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে। নৈনিতালে এখন 8 ডিগ্রি সেলসিয়াস। তার জন্য আমার এত লেট হলো বা বলতে পারেন যার জন্য এই ট্রিপটাও হবে, সেই শুভদীপ এসে গেছে। শুভদীপ, কেমন অভিজ্ঞতা হলো হাওড়া লালকুয়ায়? না, অভিজ্ঞতা খুবই ভালো। ট্রেন বেশ ভালো মতন চালিয়েছে, মানে ওভারঅল ট্রেনের পুরো ডিটেলস যদি ভিডিও দেখতে হয় আমার চ্যানেলে। হ্যাঁ, আমি এটাই বলবো। দেখুন, আমি তো ভেঙে এলাম। কলকাতা থেকে লালকুয়া যারা আসছেন, শুভদীপের চ্যানেলের লিঙ্কের আমি ভিডিওর যে লিঙ্ক সেটা দিয়ে দেবো, দেখতে পারেন। তুই তো 3rd ইকোনমিতে এলি। আর এই 3rd ইকোনমি কোচটা কিন্তু লালকুয়ার যে ট্রেনটায়, এটা লাস্ট 2 মাস হয়েছে নতুন লাগানো হয়েছে। কোচটা এতদিন ছিল না। তবে কোচে মানে ওভারঅল ট্রেনের এক্সপিরিয়েন্স যদি বলতে হয় খুবই ভালো। একজন ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলেছিলাম, যেরকম বললাম এর আগে, তিনি 1500 টাকা অবধি বোধহয় রাজি হচ্ছেন। কারণ আমরা নৈনিতালে কোনো হোটেল ঠিক করে আসিনি, ওখানে গিয়ে মোটামুটি আমাদের বাজেট অনুযায়ী হোটেল দেখে আমরা থাকবো। জাংশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড, এখানেও একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, এর আগের এক্সিটটাতেও দেখছিলাম। দেখুন, আমি একটা জিনিস বুঝতে পারছি, এখান থেকে যদি সরাসরি নৈনিতাল যান, ছোট গাড়ি 2 জন মানুষ 1500 টাকা অবধি রাজি করানো কোনো ব্যাপার না। বড় গাড়ি আর্টিগা যদি ভাড়া করে যান, তার মানে পুরো রিজার্ভ করে, তাতেও 2200 টাকায় লোকে রাজি হয়ে যাচ্ছে। তো এখানে এখন যে খুব ডিম্যান্ড আছে বা কিছু তা নয়। আর একটা জিনিস আমাকে এখানে লোকাল এও বলছিল যে যদি আকাশ পরিষ্কার থাকে এই দিকে কিন্তু পাহাড় দেখা যায়। আমরা একটা হালকা কুয়াশা ঘেরা পাহাড় দেখতে পাচ্ছি, তবে এখান থেকে এখনো খুব একটা কিছু ক্লিয়ার নয়। মানে কাঠগোদাম থেকে আরো পরিষ্কারভাবে পাহাড় দেখা যায় বলে আমরা এই গাড়িটা নিলাম। হন্ডা এমএস 1500 টাকা নিচ্ছে, আর 110 টাকা টোলের জন্য দিতে হবে। আমাদের দুজনের জন্য আর কি লাগবে বলুন, 1 ঘন্টা 40 মিনিটের যাত্রা মাত্র। লালকুয়া স্টেশন চত্বরকে বিদায় জানিয়ে আমরা এবার রওনা হচ্ছি কাঠগোদাম হয়ে নৈনিতালের দিকে। আপনাদের কয়েকটা তথ্য দিয়ে রাখি। এই যে এখান থেকে যে জার্নি শুরু হচ্ছে, ধরুন এখান থেকে কাঠগোদাম হার্ডলি 25-30 মিনিটের যাত্রাপথ। মানে যারা কাঠগোদামেও নামছেন, খুব একটা যে টাইম সেভ হচ্ছে তা নয়, ওভারঅলে হয়তো আধ ঘন্টা মতো সেভ হয়। এখান থেকে যারা মুন্সিয়ারি ধরুন ডিরেক্টলি যাবেন ভাবছেন, আমি দেখছিলাম ম্যাপে প্রায় 10 ঘন্টার জার্নি। এখান থেকে আলমোড়াও ওরকম 3.5-4 ঘন্টার জার্নি। নৈনিতাল এবং ভীমতাল এই দুটোই কাছাকাছি। ভীমতাল তো আরোই কাছে, ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। ভীমতালকে ঘিরে কিন্তু ভালো রিসোর্ট বা হোটেলের সংখ্যা অনেক বেশি। আমি অনেক দিন ধরেই নৈনিতালে খুব ভালো প্রপার্টি খোঁজার চেষ্টায় ছিলাম, তো খুব যে ভালো কিছু চোখে পড়ছে সেটা হচ্ছে না। আইদার যেটা হচ্ছে খুব এক্সপেন্সিভ, অর যেটা হচ্ছে যে মানে রুম সেরকম ভালো না, বা যেগুলো বাজেট প্রপার্টিজ। অনেক শর্ট লিস্ট করার পরে একটা হোটেল ভালো লেগেছে, দেখা যাক সেখানে পৌঁছে। কোনো প্রায়র বুকিং করা নেই, যদি ভালো লাগে সেখানেই থাকবো। আর এখানে এখন এই আগামী 2-3 দিন বৃষ্টির প্রবাবিলিটি আছে, যেটা একটা খুব সমস্যাজনক কারণ। মানে আমরা যে ঘুরতে এসেছি, সানি যে ব্রাইট ওয়েদার একটা ভালো লাগে হিল স্টেশনে, আনফর্চুনেটলি মনে হচ্ছে আগামী 2 দিন অ্যাটলিস্ট সেটা পাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ড্রাইভার জি দীনেশজি দেখাচ্ছেন, উনি মুন্সিয়ারি থেকে ফিরেছেন কালকে। কিরকম বরফ মুন্সিয়ারিতে এখনো, ভালো লাগলো। আমরা এই যে মানালিতে বরফ পেয়েছিলাম, অলমোস্ট সিমিলার একটা ব্যাপার। তবে নৈনিতালে এখন বরফ পাওয়ার কোনো সুযোগ নেই।
একটা নতুন জিনিস এখানে এই উত্তরাখণ্ডে চালু হয়েছে, সেটা খুব ভালো জিনিস আমাদের ক্ষেত্রে। এই ড্রাইভার দাদার সঙ্গে কথা হচ্ছিল যে এখান থেকে ধরুন যারা সরাসরি মুন্সিয়ারি যায় সেখানে প্রায় গাড়ি ভাড়া 7,500-8 হাজার টাকা পড়ে যায়, সময়ও অনেক লাগে 10 ঘন্টা, যেটা মেন ফ্যাক্টর। কিন্তু এখন এই যে হেলিকপ্টার সার্ভিস স্টার্ট হয়েছে, প্রবাবলি হলদ্বানি से जा रहा है ना वो हेलीकॉप्टर, हल्द्वानी स्टेडियम से ওই মুন্সিয়ারি অবধি যায়, পার হেড 3,500 টাকা ভাড়া। প্রথম কথা হচ্ছে জার্নিটাও খুব ভালো হবে, সময় বাঁচবে, আর টাকার দিক থেকেও ধরুন পার পার্সন হিসেবে যেহেতু খরচ, আমার তো মনে হয় খুব ভালো একটা ডিল। মানে আমাদের যদি সেটা সম্ভব হয় আমরা করব। আর মুন্সিয়ারিতে যেহেতু বরফ আছে, যাওয়ার তো খুব ইচ্ছে, আর ওখান থেকে ওই পঞ্চচুল্লির নৈসর্গিক সৌন্দর্য কিন্তু একটা সবাই দেখতে যায়। তো আমাদেরও এই ট্রিপটায় যদি সেটা করতে পারি খুব ভালো লাগবে। এই দাদার থেকে একবার জেনে নেওয়া যাক যে যারা আপনারা 6 নাইট 7 ডেজ বা 7 নাইট 8 ডেজ এখানে আসছেন আর কি কি দেখা যায় বা ট্যুর প্ল্যানটাকে কিভাবে সাজানো যায়। আমি বলে দিই, ওনার যেরকম হন্ডা এমএস গাড়ি, উনি পার ডে যদি আপনি রিজার্ভ করে যান 1,003 টাকা করে নেয় फॉर, माने अपनी ऑन दैट केस आप टूरिस्ट के साथ रह जाते हो, राइट? हाँ, मतलब आपका रिजर्व गाड़ी बन जाता है। हाँ, पूरा 8 दिन का, पूरा 8 दिन का रिजर्व बन जाता है। तो मतलब आप ये थोड़ा, मतलब जो देख रहे हैं उनको ये बता दीजिए कि आइडियल रूट प्लान क्या रहता है, मतलब आप यूजुअली क्या लेते हो? पहला दिन यहाँ से आप कौसानी चले जाते हैं? पहला दिन दादा हम लोग यहाँ से जाता है बाया भीमताल होते हुए रानीखेत साइट सीन करके कौसानी नाइट करता है। कौसानी नाइट, अच्छा। दूसरा दिन कौसानी का लोकल जैसे टी गार्डन और सॉल फैक्ट्री और आपका ये रुद्रधारी टेम्पल ये दिखाता है। अच्छा। और तीसरा दिन फिर वहाँ से बैजनाथ होते हुए बागेश्वर होके मुंशियारी नाइट करता है। ओके। फिर मुंशियारी दूसरा दिन फिर लोकल साइट सीन होता है। ओके। नंदा देवी टेम्पल, म्यूजियम, ये सब देख के वहीं रुक जाता है। अच्छा। उसके अगला दिन फिर हम वहाँ से आता है बाया कालामुनी बिरती फॉल देखते हुए आपका चकोड़ी नाइट करता है। चकोड़ी नाइट। हाँ, चकोड़ी के बाद फिर नेक्स्ट दिन हमारा होता है आपका ये पाताल भुवनेश्वर। पाताल भुवनेश्वर देख के इको बिन्सर या बिन्सर में नाइट करता है। अच्छा। फिर उसके बाद आप हम आ जाता है बाया अल्मोड़ा होते हुए नैनीताल। नैनीताल में 2 नाइट करता है। और फिर उसके बाद लालकुआ या काठगोदाम, जो भी जिसको ड्रॉप चाहिए। सैटरडे टू सैटरडे प्रोग्राम होता है 8 दिन का। 8 दिन का। इसमें लास्ट दिन हम लोग क्या करता है 10 बजे चेकआउट हो जाता है नैनीताल में। तो उसके बाद हम लोग पार्टी को भीमताल, सातताल, नकुचिया ताल घुमाते हुए लालकुआ स्टेशन पे ड्रॉप कर देता है। ओके ओके। देखो এই ইনফরমেশন গুলোই কাজের। और इस केस में मतलब 8 दिन के लिए आपका वही कुल मिला के 20-24 हजार का 24,000 का टूर बनता है। মানে এটা সব থেকে ভালো কি জানেন, 4 জন বন্ধু যদি আসা যায় পার হেড 6,000 টাকায় কিন্তু খুব এফেক্টিভলি কম খরচে এরকম ভালো গাড়িতে ঘোরা যাবে এবং তাতে সমস্ত কিছু কভার্ড হয়ে যাচ্ছে। Stop what you're doing and let him go. এখানেই হেলিপ্যাড আছে, আর এখানেই ওই ঐতিহাসিক সেবার ব্যাপারে পরিষ্কার বলা আছে। হেরিটেজ এভিয়েশন এই গোটা জিনিসটা করছে। হলদ্বানি সে চম্পাওয়াত হচ্ছে 2,500 প্লাস জিএসটি, হলদ্বানি সে পিথোরগড় 1,000 প্লাস জিএসটি, হলদ্বানি সে মুন্সিয়ারি যেটা আমাদের দরকার সেটা হচ্ছে 3,500 প্লাস জিএসটি। দিনে 2টো করে এরকম হেলিকপ্টার চলছে 7 সিটার। এই হচ্ছে বুকিংয়ের লিঙ্ক আর এই হচ্ছে নাম্বার। আমরাও কিন্তু এখান থেকেই করে নেবো ভাবছি, কারণ মুন্সিয়ারি এই 10 ঘন্টা গাড়িতে ওঠা আমার পক্ষে পসিবল না। এই ভালো এই হেলিকপ্টারে চলে যাব। কত লাগেজ দেয় কি দেয় এগুলো এখানে ফোন করে একবার কথা বলে নিতে হবে। আমাদের কাছেও যেহেতু কনসেপ্টটা নতুন, আমি শিওর বলতে পারবো না, তবে এইটুকু বুঝতে পারছি যে এখানেই হেলিপ্যাড আছে। এখন এইখানেই হেলিপ্যাড, হেলিকপ্টার দাঁড়িয়েও আছে। এখানে বলছিল যে প্রথম যে হেলিকপ্টারটা 7:45 ইন দ্য মর্নিং যায় দুপুরে 12:30টায়। তবে আজকে ওয়েদার যেহেতু খুব একটা ভালো নয়, ডাইসি ওয়েদার, তাই আজকে হয়তো নাও যেতে পারে। তবে এটাই কিন্তু সেই জায়গা যেখান থেকে হেলিকপ্টার সার্ভিস অরিজিনেটেড হয়। আর বললো এখানে কোনো অফলাইন টিকিট বুকিংয়ের ব্যাপার নেই, আপনারা যা বুকিং এইখানে অনলাইনের যে ওয়েবসাইট সেখান থেকেই করে নিতে হবে। দারুণ জিনিস কিন্তু, মানে যারা টাকা দিতে আপত্তি নেই, শরীর বাঁচাতে চান, আর মুন্সিয়ারিতে তো এখন বরফ পড়ছে, যেতে পারলে খুব ভালো হতো। আমরা মোটামুটি কাঠগোদামের স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। কাঠগোদাম স্টেশন আর একটু ভিতর দিক করে, আর এখান থেকেই হিলি রোড শুরু। অলরেডি এখানে এই আশপাশে পাহাড় দেখতে পাচ্ছেন। আর একটা যেটা আমার খুব ভালো লাগছে, এখানের পাহাড়গুলো সব সবুজে ঘেরা পাহাড়, রুক্ষ ব্যাপারটা নেই পাহাড়গুলোর মধ্যে। আর আমার যেটা বলছিলাম, কাঠগোদামে যারা আপনারা নামছেন, নৈনিতাল যাওয়া ভেরি ভেরি ইজি।
মানে উইদিন অ্যান আওয়ার অর সো ইউ মে রিচ নৈনিতাল। মানে এত কাছের হিল স্টেশন, এ তো মানে এনজেপি থেকে কার্শিয়াং যাওয়ার থেকেও কম সময় লাগে। আমাদের বাঁদিকে হচ্ছে কাঠগোদাম স্টেশন। বাগ এক্সপ্রেস কিন্তু এই কাঠগোদাম অব্দি কানেক্ট করে। এখান থেকে দেখুন রাস্তা ভেঙে যাচ্ছে, ডান দিকে চলে গেল ভীমতাল 17 কিলোমিটার আর নৈনিতাল হচ্ছে 32 কিলোমিটার। আমরা কিন্তু এখন আপাতত নৈনিতালের দিকে যাচ্ছি, তবে এই ট্রিপে আমি একদিন ইচ্ছে আছে, দেখি ফেরার দিনটা যদি হয় ভীমতালে থাকবো। নৈনিতাল আরো সড়ক পথে 45 মিনিট। আমরা এখন দাঁড়িয়েছি একটা ব্রেক নেওয়ার জন্য। আমাদের এখন অল্টিটিউড এই 900 মিটার মতো। আমরা খানিক আগেই সেই রাস্তা ছেড়ে এলাম যেখান থেকে ভীমতালের দিকে রাস্তা ভেঙে যায়। এত ভালো লাগছে কি বলবো, একটা ছোট্ট খুব মানে ছোট জার্নি আর কি কাঠগোদাম থেকে, বাট ইটস আ ভেরি স্যাটিসফাইং ওয়ান। আশপাশে দেখুন পুরো সবুজ পাহাড়, যেদিকে তাকাবেন সবুজে ঘেরা পরিবেশ। আর এখানে এমনি এলেই মন ভালো হয়ে যায়। এই উত্তরাখণ্ডের পাহাড় ভীষণ ভীষণ সুন্দর, মানে আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। চলুন খেয়ে নেওয়া যাক চট করে। সোজা রাস্তা চলে যাচ্ছে আলমোড়া রানীক্ষেতের দিকে, আর আমরা এই বাঁ দিকে উঠে যাচ্ছি নৈনিতালের দিকে। ট্রেন এবং এখানে নিয়ারেস্ট মিনস অফ কমিউনিকেশনের ব্যাপারে বললাম, এবার আরো দুটো জিনিসের ব্যাপারে বলি। আপনারা যারা সিঙ্গেল মানুষ আসছেন, সোলো ট্রাভেলার, তারা যদি বড় গাড়ি না নিতে চান, এই জাতীয় যে বাস, এই বাসগুলো কিন্তু আপনাদের ওই 85 টাকা মতো ভাড়া হালদওয়ানির ওখান থেকে পেয়ে যাবেন। যদি কাঠগোদাম থেকে বা যেখানেই নামেন লালকুয়া, ওখান থেকে ডিরেক্ট বাসেস কিন্তু আছে নৈনিতাল অব্দি, খুব অল্প পয়সায় আসা যায়। এরপর যারা ফ্লাইটে আসবেন ভাবছেন, এখানের নিয়ারেস্ট এয়ারপোর্ট যেটা পান্থনাগার এয়ারপোর্ট, সেখানে দিল্লি থেকে পান্থনাগারের ফ্লাইট থাকে। কলকাতা থেকেও ওয়ান স্টপ ফ্লাইট খুব ইজিলি পেয়ে যাবেন, 6,500-7 হাজার টাকার মধ্যে ভাড়াটা ঘোরাফেরা করে। ওই দিল্লিতে ওয়ান স্টপ হয়ে তারপর পান্থনাগার নামায়। পান্থনাগার থেকে নৈনিতালের বাই কার ধরুন রাফলি 2 ঘন্টা ডিস্টেন্স। আর আমরা এখন যেখানে আছি, ক্যামেরাটা ঘোরালে বুঝতে পারবেন, নৈনিতাল প্রায় এসে গেছে, আর কিলোমিটার 3 হবে না। সত্যি কথা বলতে এই রুটটা এত ইজিলি অ্যাক্সেসেবল না, খুব হেয়ার পিন বেঞ্জ আছে না, কোনো মাথা ঘোরার ব্যাপার। যাদের মোশন সিকনেস আছে তারাও খুব আরামসে এই রুটটা আসতে পারেন। মানে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিলি অ্যাক্সেসেবল হিল স্টেশনস ইন ইন্ডিয়া আমার মনে হয়। আর এই দেখুন, গল্প করতে করতেই কিন্তু আমরা পৌঁছে গেছি নৈনিতালের মূল শহরের খুব কাছে। আমরা এবার যেরকম শুরুতেই বললাম, কোনো হোটেল বুক করে আসিনি, তবে ইচ্ছে ছিল নৈনিতালের মল রোডের ওপরেই কোথাও থাকার, এবং সেই মতোই আমরা হোটেল খোঁজা শুরু করি। কোথায় থাকলাম এবার দেখাচ্ছি। তাহলে আমাদের রুম নেওয়া ফাইনালাইজড হলো। আমরা রুম নিয়েছি হোটেল সিগনেচারে, একদম নৈনিতালের মল রোডের পাশেই। চলুন আপনাদের একবার রুমটা ঘুরিয়ে দেখাই। খুবই সাধারণ একটা বাজেট রুম। আমরা একটা দিনের জন্য থাকবো, বিশাল পয়সা খরচ করে লাভ নেই। আমাদের ক্ষেত্রে লোকেশনটা মেন প্রায়োরিটি ছিল। এখান থেকে যেহেতু লেকের ভিউ আছে ঘরটা থেকে, প্লাস একদম মল রোডের ওপরেই, তো এই জন্য আমরা নিলাম। কি পেলাম, কি কি অ্যামিনিটিস আছে একবার চট করে ঘুরিয়ে দেখিয়ে দিই। হোটেল সিগনেচারের রুম, ডাবল বেডরুম। আমাদের থেকে আজকে এই আমরা যখন ভিডিওটা বানাচ্ছি, আজকে 2 মার্চ, আজকে এখানে 2,500 টাকা আমাদের থেকে চাওয়া হয়েছে। এই রুমের রেট কি হবে, বাড়বে না কমবে, তার কিন্তু প্রেডিকশন আমি করতে পারবো না। নিচে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে দেখতে পারেন। রুম রেট ভালো লাগলে নিতে পারেন। ঘরের মধ্যে যেরকম হয় একটা যে কোনো অ্যাভারেজ হোটেলে, একটা ডাবল বেড, 2-3টে এক্সট্রা বালিশ দেওয়া আছে, এদিকে সোফা সেট করা, যেটা আমার বেশ ভালো লাগছে। এখানেই একটা বড় মানুষ শুয়ে পড়তে পারে। যদি ছোট কোনো বাচ্চা আসে আপনাদের সঙ্গে, এই সোফাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে। এদিকে ওয়ার্ড্রোব, এদিকে একটা ছোট মাল রাখবার মতো জায়গা, এদিকে একটা আয়না বড় সড়ো। আর এই দিকে হচ্ছে আমাদের যেটার জন্য রুমটা নেওয়া, সেটা হচ্ছে এই লেকের ভিউটা সারাক্ষণ ঘরে বসেই আমরা পাবো। এই নিচে যে রাস্তাটা দেখছেন, এটাই কিন্তু মল রোড। তো বিশাল ভালো লোকেশন। আর নিচে দেখুন নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এগুলোই বোটিং করায়। তবে বাইরে আজকে এত বৃষ্টি হচ্ছে, আজকের দিনটা আমাদের বোধহয় কিছুই হবে না, খুবই বাজে ওয়েদার আজকে। আর এই তো মোটামুটি রুমের আসবাবপত্র, কিছু পেন্টিং দেওয়া আছে, লাইট টাইট দিয়ে ডেকোরেট করা। এসি বা এসবের কোনো ব্যাপার নেই। এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছি, টিভি আছে। আর লাগোয়া বাথরুমটা একটু দেখিয়ে দিই।
বাথরুমটাও ছিমছাম, একটু পুরনো। আসলে এইখানের যে কটা হোটেল আছে সেগুলো সবই কোনো পুরনো হেরিটেজ বিল্ডিংগুলোকে কনভার্ট করে হোটেল বানানো যেহেতু, তাই খুব মডার্ন লাক্সারিয়াস কিছু ব্যাপার নেই। একদম অর্ডিনারি একটা ওয়েস্টার্ন টয়লেট দিয়ে যেরকম সাধারণ বাথরুম হয় সেরকমই। আর এখানে যেহেতু কোনো গিজার নেই, এনাদের একটা ওয়াটার মানে ট্রিটমেন্ট প্লান্ট মতো আছে, মানে হিটিং সিস্টেম আছে, সেখান থেকে সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি গরম জল সরবরাহ করা হয়। তারপর কিন্তু রানিং হট ওয়াটারের ব্যবস্থা নেই, লাগলে ওনারা মানে বাকেটে করে আপনাদের গরম জল দিয়ে যাবে। এর আগেও যে একটা রুম দেখালাম সেগুলো 1500-1600 টাকায় দিচ্ছে। ব্যাপারটা পুরোপুরি একই, শুধু ওখানে লেক ফেসিং মানে ওই ভিউ ব্যাপারটা নেই, বাকি এভরিথিং ইজ দ্য সেম। হোটেলের ব্যাপারে তো নানা জিনিস বললাম, আরো দুটো জিনিস বলে রাখি। আমরা যে রুমের ক্যাটাগরিতে আছি এর ওপরেও কিন্তু আরো দুটো ক্যাটাগরি আছে। একটা স্যুট রুম আছে ওনাদের, আর একটা হচ্ছে 4 বেডেড রুম। তো আপনারা যারা চাইবেন সেগুলোতেও থাকতে পারেন, সেখানে ওই 4-4.5 হাজার টাকা মতো ট্যারিফ পড়ে। তবে এই হোটেলের কিন্তু সব যে ভালো তা আদেও নয়, খুবই সাধারণ মানের একটা হোটেল। অনেকগুলোই ড্রব্যাক আছে। তার মূল ড্রব্যাকটা হচ্ছে এখানে কিন্তু কনস্ট্যান্ট হট রানিং ওয়াটারের ফেসিলিটি নেই। দুপুর 2টোর পরে আপনাকে লাগলে সেই কি বলবো আর কি, ওই গরম জল ওনারা দিয়ে যাবেন, ওই জাতীয় ব্যাপার। এমনি এখানে একটা গিজার থাকলে খুব ভালো হয়। এত ঠান্ডা পড়ে এখানে রাত্রিরে হাতটা জমে যায়, ঠান্ডা জল ব্যবহার করা যায় না, তো সেটা তো একটা ড্রব্যাক আছেই। প্লাস এখানে সিঁড়ি অল্প হলেও এইটুকু সিঁড়ি উঠতেও কিন্তু যাদের বয়স্ক মানুষ বা যাদের হাঁটুর সমস্যা আছে তাদের সমস্যা হতে পারে। ওনাদের স্টাফ আপনাদের লাগেজ রুম অবধি তুলে দিতে পারে, 12-15-20টা সিঁড়ি ওপর নিচ করতে হবে, এটা কিন্তু হেকটিক। যাদের পক্ষে যাদের শারীরিক সমস্যা আছে তারা আমার মনে হয় এই রুমটা না নিলেও আপনাদের ক্ষেত্রে বেটার। নৈনিতালে এখন বাজে হচ্ছে দুপুর 3:30 মতো, আর আমরা আমাদের এই যে হোটেল সিগনেচার সেখানে আসার পরে এমন একটা ঘুমিয়েছি, আমি তো লাস্ট 2 রাত জাগা। যখন ঘুম থেকে উঠলাম দেখলাম বাজে হচ্ছে 2:45 মতো। রেডি হয়ে এখন যাচ্ছি মল রোড, বোটিং এগুলো করতে। আমাদের হোটেলটা এই যে নামছি, নেমে নিচেই হচ্ছে মল রোড। লোকেশনটা এত ভালো, সব কিছু হাতের কাছে। চলুন আপনাদের দেখাই নৈনিতাল মল রোড এবং তার আশপাশটা ঘুরে, এবং আমার কি অভিজ্ঞতা হচ্ছে সব শেয়ার করব আজকের এই ব্লগে। নৈনিতালে আমরা আছি হচ্ছে এই হোটেলটিতে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল সিগনেচার। আগে প্রবাবলি হোটেলটার নাম ছিল হোটেল অ্যাম্বাসাডার, সেটা রিব্র্যান্ডিং হয়েছে। আর এই রাস্তা দিয়ে নেমে যাচ্ছি, আমার সঙ্গেই চলুন। এই 2 পা নামলাম, আমরা কিন্তু এই সিঁড়িটা দিয়েও নামতে পারতাম। নেমে এই হচ্ছে নৈনিতালের মল রোড আর নৈনিতালের লেক। বুঝতে পারছেন লোকেশনটা? এই অ্যাম্বাসাডার সিগনেচার এই হোটেল। আমাদের অ্যাকচুয়ালি রিসেপশনটা এখান থেকে কানেক্ট করে। এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠে গেলেও আমাদের এই হোটেলে পৌঁছানো যায়, এবং একদম হোটেলের বারান্দা থেকে বসে কিন্তু আমরা নৈনিতাল লেকের এরকম একটা ভিউ পাচ্ছি। নিচ দিয়েই একদম গাড়ি চলে, অসাধারণ লোকেশন। এবং এই নিচেই হচ্ছে বোটিং পয়েন্ট, এখানেই এবার আমরা যাচ্ছি। এবং আজকের আমাদের ঘোরা শুরু হবে কিন্তু এই বোটিং করে। নৈনিতাল লেকের এই দিকটা হচ্ছে তাল্লিতাল, আর আমরা যত ওদিকে ধীরে ধীরে হেঁটে যাব তত আমরা পৌঁছবো হচ্ছে মাল্লিতালের দিকে। চলুন নিচে বোটিং পয়েন্টে গিয়ে কথা বলি। এখানে ওই ফুল চাক্কার আর হাফ চাক্কারের একটা ব্যাপার আছে, ওখান থেকে বোটিংয়ের কত রেট হচ্ছে জেনে আপনাদের বলতে পারবো। একদম ঝলমলে একটা জায়গা, আমি বুঝতেই পারছি বিকেলে এখানে আলো জ্বলে যাওয়ার পর আরও দারুণ লাগবে। এই যে বোট অপারেটরস ইউনিয়ন, এখানে কথা বললাম। ফুল বোটিং যদি হয় সেটার খরচ হচ্ছে 420 টাকা, আর ছোট বোট মানে হাফ রাউন্ড যদি করেন তাহলে 320 টাকা। আমরা ফুল বোটিংটাই করব। এই বোটই আমাদের ছেড়ে দেবে নয়না দেবী টেম্পল এবং মানে লেকের ওই পাটটা মাল্লিতালের দিকে। হচ্ছে অফিস বুকিংয়ের, আর এই রকম হচ্ছে নৌকা যেগুলো ঘোরায়। বোটিং আমাদের স্টার্ট হলো। এখানেই 320 টাকা আর 420 টাকার যে দুটো প্যাকেজ বারবার বলছিলাম, 420 টাকারটা আমরা করছি। এখানে ওনারা এই সাইড বরাবর পুরো মন্দিরগুলো ঘোরাতে আপনি চাইলে মাল্লিতালের ওখানে ড্রপ করে দেবে, বা আইডিয়ালি যেটা হয় একটা ফুল চাক্কার, মানে বুঝতেই পারছেন কথাটা, যেখানে স্টার্ট সেখানেই আবার এন্ড হবে। আমরাই ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমরা আবার এখানে ফিরে এসে আমাদের সত্যি বলতে কোনো লাভ নেই, আমাদের ওইদিকে নয়না দেবী টেম্পল দেখার আছে, ওখান থেকে একটু সামান্য হেঁটে গেলে রোপওয়ে পয়েন্ট আছে, ওগুলো আমরা আজকে করব। আর সব থেকে মুশকিল হবে যদি হুট করে কোনো কারণে বৃষ্টি শুরু হয়ে যায়। তো ভগবানকে ডাকছি যেন সেটা না হয়, এনজয় করতে পারি। আর মানে অসাধারণ একটা ভিউ, মানে আমি তো এর আগে কখনো ডাল লেকে যাইনি, তো এই লেকের মধ্যে এরকম পাহাড়ের মাঝখানে বোটিংয়ের একটা অসাধারণ অভিজ্ঞতা। আমাদের ওখানের মিরিককে আমি সবসময় ভাবি যদি ঠিক মতো প্রমোট করে
ইটস নো লেস দ্যান লাইক নৈনিতাল, কিন্তু ওই সমস্যা আমাদের ওখানে ট্যুরিজম নিয়ে লোকে খুব একটা ইন্টারেস্টেড নয়, কিন্তু আমাদের ওখানেও কিন্তু এরকম জায়গা প্রচুর আছে যেগুলোকে প্রমোট করলে প্রপার এর থেকে অনেক ভালো ভিউ পাওয়া যায়। এই পিছনে আমাদের হোটেল দেখা যাচ্ছে, হোটেল সিগনেচার, আর এই রকম দুজন মিলে আমরা বোটিং করছি। শুভদীপ কেমন লাগছে? দারুণ মজা, দারুণ মজা এই বোটিং। আর এই ঠান্ডায় একটা ভালো ওয়েদার, আজকে রোদের তাপটুকুও নেই, সব মিলিয়ে একটা অসাধারণ ভিউ পাচ্ছি। আর এই দুদিকেই দেখুন এই ঘাট বরাবর অনেক মন্দির আছে, এই যে লাল লাল বিল্ডিংগুলো দেখছেন সবই মন্দির। এখন এখানে ওয়েদারের অ্যাপে দেখাচ্ছে যে এখন 8 ডিগ্রি মতো টেম্পারেচার, ভাবুন। আর রাত্রিরে আজকে 5 থেকে 6 ডিগ্রি হবে। মুন্সিয়ারিতে তো বরফই পড়েছে, বেশ ভালো ঠান্ডা। আর আরও মুশকিলটা হয়েছে কি, এত হাওয়া বইছে ওই জন্য ঠান্ডার অনুভবটা আরও বেশি হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি এই হেল স্টর্মেরও একটা মানে প্রবাবিলিটি ছিল আজ আর কালকে। আসার পর থেকে 2 ঘন্টা যা বৃষ্টি হয়েছে, আমরা তো ভাবলাম বোধহয় আমাদের ঘোড়াটা মাটি হবে, বাট লাকিলি এখন একটু ধরেছে। তাও দেখুন এখানে কিন্তু এই লেকের ওপর দিয়ে রোপওয়ে সার্ভিসও আছে, সেটাও আমরা করব। এই লেকটা পুরো দেখতে দেখতে সেক্ষেত্রে যেতে পারবেন। দারুণ একটা ভিউ কিন্তু, পাহাড়ের মধ্যে দিয়ে, মেঘের মধ্যে দিয়ে আজকে স্পেসিফিক্যালি এই রোপওয়ের জার্নি। কথা বলতে বলতে আমাদের এই মিনিট 15 বোট রাইড শেষ, আর আমরা পৌঁছে গেছি আমাদের ড্রপ পয়েন্ট, যেটা নয়না দেবী টেম্পলের কাছে। এই আমরা বোটিং পয়েন্ট থেকে বেরোলাম, আর সামনেই হচ্ছে এখানের ভুটিয়া মার্কেট। কেনাকাটির জন্য ওই আর কি দার্জিলিংয়ের যেটা মহাকাল মার্কেট, মল রোডের মার্কেট, ব্যাপার একই। এই হচ্ছে মার্কেট, শীতের পোশাকের সমাহার। এই হচ্ছে নয়না দেবী মন্দিরের প্রবেশদ্বার। আর মল রোডের মূল বিউটিটা কিন্তু এইখানে, অসংখ্য দোকান পালা, খাবার দোকান। আমার তো দুপুরে কিছু খাওয়া হয়নি, এবার গোগ্রাসে খাবো। আর এখানে পূজা সামগ্রীর দোকান আছে, এখান থেকে কিনে ভিতরে প্রবেশ করতে পারেন। এই মন্দিরের ভিতরের যে জায়গাটি নানা ভাগে বিভক্ত আছে। কি কি মন্দির আছে একবার বলে দিই। নয়না দেবীর মন্দির, ভৈরব মন্দির, সন্তোষীমার মন্দির, নবগ্রহ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, শিবের মন্দির, বজরংবলীর মন্দির, দশাবতার কক্ষ এবং ধর্মশালা। শুরুতেই কিন্তু হচ্ছে বজরংবলীজির মন্দির। আর এই যে নৈনিতাল, এই যে তাকে ঘিরে হিস্ট্রি, এখানে আমাদের সবার প্রিয় স্বামীজিও কিন্তু দুবার এসেছিলেন। 1890 সালে প্রথম আসেন স্বামীজি আগস্ট মাসে, তারপর আবার 1898-এ উনি আবার এসেছিলেন। তো বলে ওনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয় এই নৈনিতাল আসার পরে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাঙালিদের সাথে নৈনিতালের ইতিহাস অনেক দিনের আর কি, অনেক দিনকার পুরনো নারীর টান। চলুন, আর এইটা হচ্ছে মূল মন্দির। আমি মন্দিরের ভিতরের ছবি দেখাবো না, জানি না পারমিশন আছে কিনা, তবে এটাই কিন্তু মূল মন্দিরের প্রবেশদ্বার। উলেন গার্মেন্টসের মার্কেট, এখানেই প্রচুর খাবার দোকান আছে। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমি সকাল থেকে জাস্ট একটা স্যান্ডউইচের ভরসায় আছি, তো এখান থেকে একটু কিছু খেতে হবে। আর এখানে নানা জাতীয় জ্যাকেট, উলেন গার্মেন্টস পাওয়া যাচ্ছে। দেখি পরে কিছু কেনাকাটি করলেও করতে পারি, তবে আপাতত একটু পেট পুজো করে নিই। এই হচ্ছে আমাদের লাঞ্চ বলবো না, ইভিনিং স্ন্যাক্স। এখানে এই যে সাইজের মশলা দোসা দেখছেন, এগুলো 150 টাকা করে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, চলবার উপায় নেই, আমরা কি করব, তাই খাবার এখানে মনোযোগ দিচ্ছি। কেমন রে স্বাদ? বেশ ভালো করে। ঠিক, আমার মনে হলো এই দোকানটা দেখে স্ট্যান্ডার্ড, এখানে যে কোনো রকম ভেজ আইটেমস খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। এই 8 ডিগ্রি ঠান্ডার মধ্যে দোসাটা দারুণ খেলাম। 150 টাকা দাম ঠিকই, তবে স্বাদ ভীষণ ভালো। এইখানে এসে খেয়ে দেখতে পারেন। এখানে প্রত্যেক কটা দোকানই পিওর ভেজ দোকান। খুব ভালো ভালো মিষ্টির আইটেম থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, ইন্ডিয়ান, চাইনিজ সব রকম আছে। আর এই জায়গাটার যেটা মূল বিশেষত্ব হচ্ছে, এখানে মন্দির একটা আছে, মসজিদ আছে, গুরুদ্বারা আছে, সর্বধর্ম সমন্বয়ের জায়গা কিন্তু এই নয়না দেবী টেম্পলের কমপ্লেক্সটা। খুব সুন্দর একটা পরিবেশ এখানে, ঝুট ঝামেলাহীন জায়গা, প্রচুর দোকান পালা, কেনাকাটির জন্য তো আমার মতো লোক তো
ওই ভয় ভয় থাকি খরচ করে ফেলার। আর মজা হচ্ছে যে এখন আর কলকাতাতে বিন্দুমাত্র ঠান্ডা নেই, এখানে কিছু কিনলেও আর কোথাও কোনো পড়ার সুযোগটা হবে না। ये 200 में निकालो, 200 में 200 में दादा पैसे दे दिए, पेमेंट कर दो। सेल है 200 200 200। আমার এই নৈনিতালে এসে একটা জিনিস যেটা খুব ভালো লাগছে, যেটা আমি একটা ডিস্টিংক্ট ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছি সিমলা মানালি থেকে, নৈনিতাল কিন্তু মধ্যবিত্তের ঘোরার জায়গা। নৈনিতালে সব কিছু রিজনেবল, খাবার দাম থেকে শুরু করে জিনিসপত্রের দাম সব কিছু সাধ্যের মধ্যে। এখানে কিন্তু ওই হিমাচল প্রদেশের মতো এসে অত খরচ হবে না। প্রথম কথা, কলকাতা থেকে আসাটাও খুব ইজি, এবং এসে গেলেও এখানে হোটেল কম দামে আছে, 1500-2000 টাকায় ঘর আছে, খাবারও খুবই সস্তা। একদিনের একটা বড় মানুষের যদি চায় 300 টাকা থেকে 400 টাকার মধ্যে একজন বড় মানুষের খাওয়াও হয়ে যাবে। আমার এই জন্য নৈনিতালকে খুব ভালো লাগছে। আর আমরা পিছনে ভুটিয়া মার্কেটকে ফেলে রেখে এসে উঠলাম হচ্ছে নৈনিতালের মল রোডে, যেটা আমাদের হোটেলের দিককারও রাস্তা আর কি। এই এখন আস্তে আস্তে আলোগুলো জ্বলছে বলে এত ভালো লাগছে। আর এই হচ্ছে নৈনিতাল মল রোড, সুন্দর দেখুন শুধু। নৈনিতালের এখানে ক্যান্ডেল খুব বিখ্যাত, তো সেরকমই একটা স্টোরে এসেছি, দেখা যাক কি পাওয়া যায়। এই দেখুন, টেডি বিয়ার শেপের ক্যান্ডেল থেকে শুরু করে নানান রকম ধূপ, ফ্লোটিং ক্যান্ডেলস। আমি তো এরকমই নিলাম নিজের জন্য, খুব সুন্দর কালেকশন এখানে। পুরো দোকানটাই বিভিন্ন রকম ক্যান্ডেল, এছাড়া সেন্টেড ক্যান্ডেলস আছে দেখুন, লিলি, পারিজাত, জাসমিন, এরকম গিফট সেটস আছে। খুব সুন্দর লাগলো এখানে, এটা একদম ইউনিক জিনিস। বিকেল নেমে গেছে নৈনিতাল লেকের ধারে, আর কি অপূর্ব এখানে দৃশ্যটা দেখুন। খালি একটা মল রোড বৃষ্টির কারণে, আর আমার ডান দিকে হচ্ছে নৈনিতালের লেক। অসাধারণ অসাধারণ। আর এই মল রোডকে ঘিরেই প্রচুর ভালো ভালো ক্যাফে আছে, ওয়ান অফ দেম বিং দ্য ক্যাফে লেক সাইড। আমাদের হোটেলটা ঠিক এইখানে, এই রাস্তাটার ওপরেই। আর এই আমাদের হোটেলের পাশেই কিন্তু এরকম ক্যাফে আছে। খাওয়ার জন্য এখানে কোনো সমস্যা নেই, যেরকম ভালো স্ট্রিট ফুডস, এই লাইন বরাবর দেখছি পরপর দোকান, মানে বিয়ার বার টাইপেরও আছে, এমনি মকটেল ককটেলেরও কাউন্টার আছে, সাবওয়ে আছে। আর এখানেও এই যেরকম আমি সিমলা মানালিতে বলেছিলাম, মহিলাদের পাশমিনা শলের কালেকশন এখানে ভীষণ সুন্দর। আজকের আমার নৈনিতাল ভ্রমণের এই যে পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, তাকে এখানে ইতি টানছি। আশা করি যা যা দেখালাম আপনাদের ভবিষ্যতের দিনে যখন নৈনিতাল আসবেন কিছু না কিছুভাবে সাহায্য করবে। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে শেষ করে দেওয়ার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।